ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 9 এলিমেন্টারি নাম্বার থিওরি। পরিচয়: গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিএম কলেজ, বরিশাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিকভাবে প্রথম বর্ষের সকল কোর্সের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখতে পারো, ফোন করতে পারো এবং লিঙ্কটি শেয়ার করতে পারো। ফেসবুক গ্রুপ গৃহপাঠের সকল সদস্যকে অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তোমাদের পদধ্বনিতে মুখরিত হোক মিস ক্যাম্পাস, এই প্রত্যাশায় চলো ক্লাসটি শুরু করি। জেডে মৌলিক সংখ্যা। জেড অর্থ হচ্ছে আমাদের এদিকে ইন্টিজার অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে করি পি বিলংস টু ইন্টিজার। যদি পি এর প্লাস মাইনাস 1 ব্যতীত আর কোনো প্রকৃত উৎপাদক না থাকে তবে পি কে জেডের মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ একটি সংখ্যার +1 অথবা -1 ব্যতীত আর কোনো যদি প্রকৃত উৎপাদক না থাকে তবে পি কে আমরা জেডের মৌলিক সংখ্যা বলবো। জেডের যৌগিক সংখ্যা। মনে করি সি বিলংস টু জেড। যদি সি এর +-1 ব্যতীত আরও প্রকৃত উৎপাদক থাকে তবে সি কে জেডের যৌগিক সংখ্যা বলা হয়। প্রকৃত উৎপাদক কাকে বলে? যার ওই সংখ্যার থেকে ছোট কোনো উৎপাদক থাকে তাকে প্রকৃত উৎপাদক বলা হয়। যুগল মৌলিক সংখ্যা। যদি দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তবে ওদের যুগল মৌলিক সংখ্যা বলা হয়। এখানে 3 ও 5 দুইটি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 2, সুতরাং 3 ও 5 মৌলিক সংখ্যা। অনুরূপভাবে 11 এবং 13 যুগল মৌলিক সংখ্যা, কারণ 11 এবং 13 এর পার্থক্য 2। সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক। যদি a1 a2 a3 an বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় এবং এদের গসাগু অর্থাৎ a1 a2 a3 an এর গসাগু 1 হয় তবে a1 a2 a3 an সংখ্যাগুলি সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক। উদাহরণ হিসেবে 8 এবং 13 এদের গসাগু 1, সুতরাং 8 ও 13 সংখ্যাদ্বয় সহমৌলিক। তোমাদের অনেকের ধারণা সহমৌলিক হতে হলে দুইটি সংখ্যা মৌলিক হতে হয়। আসলে তা নয়, যে কোনো দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয় সেই সংখ্যা দুইটিকেই আমরা বলবো সহমৌলিক। মার্সেনি সংখ্যা। মার্সেনি সংখ্যা কাকে বলে? যদি পি মৌলিক সংখ্যা হয় তবে 2p-1 আকারের সংখ্যাকে মার্সেনি সংখ্যা বলা হয়। মার্সেনি একজন গণিতবিদ, তিনি এই সংখ্যা আবিষ্কার করেছেন, তার জন্য এই সংখ্যার নাম দেওয়া হয়েছে মার্সেনি সংখ্যা। এখানে পিটা হচ্ছে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। এখানে উদাহরণ ইয়াকে এমপি দ্বারা প্রকাশ করা হয়। যেমন 3, 2 পাওয়ার যদি আমরা 1 দিই 2 2 -1 একটি মার্সেনি সংখ্যা। 2 পাওয়ার যদি আমার একটু ভুলে গেছে, 2 পাওয়ার যদি মৌলিক সংখ্যা 2 দিই 2 -1 তার মানে কি 3 সংখ্যাটিকে আমরা তখন মার্সেনিক সংখ্যা বলবো। এরপর যদি 2 পাওয়ার 3 দিই 2 কিউব 8 8 -1 7 অর্থাৎ পিটা হওয়া লাগবে মৌলিক সংখ্যা, তখন এই আকারের সংখ্যাকে আমরা বলবো মার্সেনি সংখ্যা। ফার্মার সংখ্যা। 2 পাওয়ার 2n+1 আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলে, অনেকে ফার্মেট নাম্বারও বলে। ইয়াকে fn দ্বারা প্রকাশ করা হয়। এখানে n এর মান যদি আমরা 0 দিই 2 পাওয়ার 0 1 2 পাওয়ার 1 2 2 + 1 3, তাহলে 3 একটি ফার্মার সংখ্যা বা ফার্মেট নাম্বার। 2 পাওয়ার 2 তারপর n এর মান যদি 1 দিই 2 2 2 স্কোয়ার 4 4 + 1 5, তাহলে 5ও একটি ফার্মেট সংখ্যা। এভাবে তোমরা যে কোনো ফার্মার সংখ্যা নির্ণয় করতে পারবে। উৎপাদকের সংখ্যা ও যোগফল। একটি সংখ্যায় কতগুলি উৎপাদক থাকবে এবং সেই উৎপাদকগুলোর যোগফল কত হবে এটি নির্ণয় করার জন্য আমরা সাধারণত এই প্রসিডিউর মেনটেন করি। উৎপাদকের সংখ্যা ও যোগফল। যদি n বিলংস টু ন্যাচারাল নাম্বার হয় তবে dn ডিভিজার্স অফ n বা টাউ n বা টরশন n বা গামা n দ্বারা n এর উৎপাদকের সংখ্যা নির্দেশ করা হয়।
এন এর সকল ধনাত্মক উৎপাদকের যোগফলকে সিগমা এন এবং উৎপাদকের কে তম শক্তির যোগফলকে সিগমা কে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটি থিওরাম দেখব, যদি n ইকুয়াল p1 টু দি পাওয়ার আলফা 1 ইন্টু p2 টু দি পাওয়ার আলফা 2 ইন্টু p3 টু দি পাওয়ার আলফা 3 এবং pr টু দি পাওয়ার আলফা r, যেখানে p1 p2 p3 ডট ডট pr ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 আলফা r ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে ডিভিজার্স অফ n অর্থাৎ উৎপাদকের সংখ্যা, এটা হচ্ছে প্রোডাক্টের লোয়ার লিমিট i ইকুয়াল টু 1, আপার লিমিট r, ব্র্যাকেটের ভিতর আলফা i প্লাস 1, আর উৎপাদকের সমষ্টি সিগমা এন, প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট লোয়ার লিমিটে i ইকুয়াল টু 1, আপার লিমিটে r, এখানে ব্র্যাকেটের ভিতর pi টু দি পাওয়ার আলফা i প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pi মাইনাস 1। তোমরা এই জায়গাগুলি যদি একটু ভালো করে লক্ষ্য করো, n যে কোনো একটি যৌগিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা, এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করা যায়। আমরা যখন মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করি তখন p1 p2 p3 এগুলি মৌলিক সংখ্যা হয় এবং আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো পাওয়ার হিসেবে আসে। তাহলে উৎপাদকের সমষ্টি, উৎপাদকের সংখ্যা হবে প্রোডাক্ট অর্থাৎ সামেশন, প্রোডাক্ট করব কি এবং তার সামেশন করব, ব্র্যাকেটের ভিতর আলফা i প্লাস 1। আমরা চলো একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝার চেষ্টা করি। এক্সাম্পলে এখানে 28কে আমরা লিখতে পারি 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 4 ইন্টু 7। 28কে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেলেছি, অর্থাৎ 28 এর গুণনীয়ক 1 2 4 7 14 28। এখানে 28কে যদি আমরা মৌলিকভাবে বিশ্লেষণ করি তাহলে 2 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 1। এখন আমরা এখানে দেখব যে ভাজকের সংখ্যা কয়টি। বাস্তবে ভাজকের সংখ্যা 1 2 3 4 5 6টি। আমাদের থিওরিতে ভাজকের সংখ্যা কয়টি আসে আমরা একটু দেখি। সুতরাং 28 সংখ্যাটিতে ভাজকের সংখ্যা ডিভিজার্স অফ 28, এখানে পাওয়ার কত আছে 2, তাহলে 2 প্লাস 1, এখানে পাওয়ার কত আছে 1, 1 প্লাস 1, এগুলো গুণ করলাম 2 প্লাস 1 3, 1 প্লাস 1 2, তাহলে 3 ইন্টু 2 গুণ করলে 6, তাহলে ভাজকের সংখ্যা 6। তাহলে এখানে আমরা বাস্তব জীবনে দেখলাম ভাজকের সংখ্যা 6 এবং এখানে আমরা থিওরিটিক্যালও দেখলাম ভাজকের সংখ্যা 6। এখন যদি ভাজকের সমষ্টিতে আসি তাহলে আমরা কি দেখতে পাবো, ভাজকের সমষ্টি যখন আসবো তাহলে 1 যোগ 2 3, 3 প্লাস 4 7, 7 7 14, 14 প্লাস 14 28, 28 প্লাস 28 56। আমরা বাস্তবে যদি আসি ভাজকগুলোর সমষ্টি সিগমা 28, এখানে 2 এর পাওয়ার 2 প্লাস 1 7 এর পাওয়ার 1, তাহলে আমরা যে কাজ করব 2 এর পাওয়ার এখানে 2 আছে, তাহলে 2 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, সূত্রের এই 2 এখানে 2 লিখেছি, ইন্টু এই 7 টু দি পাওয়ার 1 এর জন্য লিখছি 7 এর পাওয়ার এই 1, 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1। তাহলে এটুকের ক্যালকুলেশন শেষ করেছি 7, এটুকের ক্যালকুলেশন 8, গুণ করলে হয় 56। তাহলে আমাদের এখানে আমরা বাস্তব জীবনে দেখে আসছি উৎপাদকের সমষ্টি 56 এবং এইখানে থিওরিতেও দেখলাম 56। আশা করি তোমরা এখন যে কোনো সংখ্যার ভাজকের সংখ্যা এবং ভাজকের সমষ্টি নির্ণয় করতে পারবে। এরপর আসি পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যা। কাদেরকে আমরা পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যা বলবো? মনে করি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি সিগমা n ইকুয়াল টুয়াইস n হয় তবে n কে পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যা বলা হয়। সিগমা n কি? সংখ্যাটির উৎপাদকের সমষ্টি। যদি সংখ্যাটির 2 গুণের সমান হয় তবে আমরা n কে পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যা বলবো। উদাহরণ 28, 2 এর পাওয়ার স্কোয়ার ইন্টু 7, এটিকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এভাবে লিখতে পারি সিগমা 28, তাহলে সূত্রের প্রয়োগ করি 2 এর পাওয়ার 2 প্লাস 1 3 মাইনাস 1 সূত্রে ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইন্টু 7 এর পাওয়ার 1 প্লাস 1 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1, এখানে 7 এর পাওয়ার 1 আছে আর সূত্রের 1 প্লাস নিলে 7 এর পাওয়ার 2, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 56। 56 কে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে n, আমাদের যে সংখ্যাটি দেওয়া ছিল 28 তার সাথে 2 গুণন করব। সুতরাং 28 একটি যোগসিদ্ধ সংখ্যা। কেন যোগসিদ্ধ সংখ্যা বলতে পেরেছি? 2 ইন্টু n,
এই আকারে লেখা যায়, অর্থাৎ সিগমা এন ইকুয়াল টু এন। সুতরাং এন একটি যোগসিদ্ধ সংখ্যা। কে যোগসিদ্ধ সংখ্যা? মনে করি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি সিগমা এন ইকুয়াল কে এন হয় তবে এন কে কে যোগসিদ্ধ সংখ্যা বলা হয়। সিগমা এন ইকুয়াল টু কে এন। এখানে 672, এটিকে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 ইন্টু 7। এটি মৌলিক আকারে বিশ্লেষণ করেছি। আমি পরবর্তীতে তোমাদের মৌলিক আকারে কীভাবে বিশ্লেষণ করে দেখাবো। এখানে আমরা সূত্রের প্রয়োগ করেছি 2 টু দি পাওয়ার 5, তাহলে 5 প্লাস 1 সূত্রে -1 ডিভাইডেড বাই 2 - 1, 3 এর পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1, 3 - 1, 7 এর পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 7 - 1। আমরা ক্যালকুলেশন শেষ করেছি। আমাদের এখানে আসছে 3 ইন্টু 672, কারণ কি এখানে 672 আছে, আমাকে রিলেশন তৈরি করা লাগবে 672 এর সাথে। আগে এই জায়গার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমরা 672 দিয়ে ভাগ করব, ভাগফল আসবে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 672। সুতরাং 672 একটি 3 যোগসিদ্ধ সংখ্যা। তুরীয় যোগসিদ্ধ সংখ্যা কাকে বলা হয়? মনে করি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি সিগমা এন ইকুয়াল টুয়াইস এন হয় তবে এন কে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বলা হয়। সিগমা এন কি? উৎপাদকের সমষ্টি। কার সমষ্টি? এন এর উৎপাদকের সমষ্টি। এর যে সমষ্টি নির্ণয় হবে তার উৎপাদকের সমষ্টি সমান যদি টুয়াইস এন হয় তবে এন কে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বলা হয়। আমরা উদাহরণ দেখব। 16কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 টু দি পাওয়ার 4। এখান থেকে সিগমা 16 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, অর্থাৎ 16 এর উৎপাদকের সমষ্টি আমরা পেয়ে গেছি কত? 31। এখন এইটার আবার উৎপাদকের সমষ্টি নির্ণয় করব। তাহলে এবং সিগমা 16 ইকুয়াল টু, তাহলে আমরা এই সিগমা 16 এর মান বসিয়ে দিছি 13, তাহলে সিগমা 13 নির্ণয় করব। তোমাদেরকে একটু বলে রাখি, যদি মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যার উৎপাদকের সমষ্টি হয় মৌলিক সংখ্যার সাথে 1 যোগ। কারণ কি যে কোনো মৌলিক সংখ্যার দুইটি উৎপাদক 1 এবং সেই মৌলিক সংখ্যা। তা আমাদের যে মৌলিক সংখ্যাটা এখানে দেওয়া থাকবে আমরা সেই মৌলিক সংখ্যাটা লিখব, সাথে 1 যোগ করব। এটি একটি থিওরির অংশ। অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদকের সমষ্টি হবে মৌলিক সংখ্যা যোগ 1। এখানে তাহলে মৌলিক সংখ্যা 31 এর সাথে আমরা 1 যোগ করব, যোগ করলে 32 পাবো। অর্থাৎ সিগমা 16 ইকুয়াল 2 ইন্টু 16। এই 32কে আমরা লিখছি 16, তাহলে টুয়াইস এন আকারে লিখতে পেরেছি। সুতরাং 16 একটি তুরীয় যোগসিদ্ধ সংখ্যা। সুহৃদ যুগল কাকে বলা হয়? মনে করি এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি সিগমা এম সমান সিগমা এন, অর্থাৎ এম এর উৎপাদকের সমষ্টি এবং এন এর উৎপাদকের সমষ্টি সমান হয় এবং সেই সমষ্টি যদি তাদের যোগফল আকারে লেখা যায়, এম প্লাস এন আকারে লেখা যায়, তবে সংখ্যা দুইটিকে আমরা বলবো সুহৃদ যুগল। আবার আমি বলি, মনে করি এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি সিগমা এম সমান সিগমা এন সমান এম প্লাস এন হয় তবে সংখ্যা দুইটিকে সুহৃদ যুগল বলা হয়। অর্থাৎ এম এর উৎপাদকের সমষ্টি ইকুয়াল এন এর উৎপাদকের সমষ্টি ইকুয়াল এম প্লাস এন হয়। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সুহৃদ যুগল, সংখ্যা দুইটিকে বলবো সুহৃদ যুগল। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। 14553 সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করো। ইতিপূর্বে আমি তোমাদের দেখিয়ে এসেছি 28 এর ভাজকের সংখ্যা এবং ভাজকের সমষ্টি। একই প্রক্রিয়ায় আমরা যখন সমাধান শুরু করব, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই 14553 এটি একটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করার প্রক্রিয়া। প্রথমে সংখ্যাটি তোমরা দেখবে যে 2 দিয়ে বিভাজ্য হয় কিনা। এখানে এককের ঘরে 3, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নেই। এরপর আমি যে কাজটি করেছি, একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা এটি বোঝার জন্য 3 + 5 8 + 5 13 13 + 4 17 + 1 18 এই সংখ্যাগুলো যোগ করেছি। সংখ্যাগুলো যোগফল এসেছে 18। 18 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটিও একই প্রক্রিয়ায় চেক করেছি। 1 আর 5 6 আর 8 14 আর 4 18 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে এসে দেখেছি 7 আর 1 8 6 14 আর 1 15 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভেঙে লিখব। তাহলে এটাকে আমরা 14553 এটাকে লিখতে পারবো 3 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার 2 ইন্টু 11 এর পাওয়ার 1। তাহলে আমরা এভাবে লিখলাম। সুতরাং
553 সংখ্যাটির ভাজকের সংখ্যা। তাহলে এখানে পাওয়ার কত আছে 3, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখব 3 প্লাস 1। এখানে পাওয়ার কত আছে 2, 2 প্লাস 1। এখানে পাওয়ার কত আছে কোনো কিছু নেই মানে পাওয়ার 1, তাহলে 11 এর পাওয়ার 1, এখানে লিখব 1 প্লাস 1। আমরা এটি যদি ক্যালকুলেশন করি 3 প্লাস 1 4, 2 প্লাস 1 3, 1 প্লাস 1 2, এটা যদি মাল্টিপ্লাই করি 3 4 12 2 24, তাহলে 14553 সংখ্যাটিতে ভাজকের সংখ্যা হচ্ছে 24টি। তোমরা স্পেস বার চেপে নিজেরা এরপর থেকে সমাধান করবে অথবা পজ চেপে রেখে নিজেরা প্র্যাকটিস করবে। অঙ্কগুলি যতবার তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের আয়ত্তে আসবে এবং তোমাদের ভালো লাগবে। এবং ভাজকগুলোর সমষ্টি, আমরা ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করব একইভাবে সূত্রে গিয়েছি। সূত্রে গিয়ে আমরা কি করেছি 14553, এটা 3 পাওয়ার কত ছিল 3 প্লাস 1 লিখেছি মাইনাস 1 সূত্রে লিখছি 3 মাইনাস 1, 7 এর পর 2 ছিল 2 প্লাস 1 লিখেছি সূত্রে মাইনাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1। 11 এর পর 1 ছিল 11 এর পর 1 প্লাস 1 লিখেছি মাইনাস 1 ডিভাইডেড বাই 11 মাইনাস 1। এভাবে আমরা ক্যালকুলেশন করেছি, তাতে আমাদের কত আসছে 27360। এখন পরবর্তীতে একই টাইপের আরেকটি প্রবলেম, এটি আশা করি তোমরা নিজেরাই সলভ করবে। 1800 সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করো। সমাধান, প্রথমে আমরা 1800 সংখ্যাটিকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই প্রক্রিয়ায় বের করে নিয়েছি। এখানে আমরা দেখতেছি 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার, অর্থাৎ 1800 সংখ্যাটিকে আমরা লিখতে পারি 2 এর কিউব ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। সুতরাং 1800 সংখ্যাটির ভাজকের সংখ্যা হবে ডিভিজর্স অফ n d 1800 ইকুয়াল পাওয়ার কত আছে 3, তাহলে 3 প্লাস 1 ইন্টু পাওয়ার কত আছে 2, 2 প্লাস 1 পাওয়ার কত আছে 2, 2 প্লাস 1, অর্থাৎ 2 এর পাওয়ার 3, 3 প্লাস 1 2 এর পাওয়ার স্কোয়ার, এই 2 প্লাস 1 5 এর পাওয়ার স্কোয়ার, এই 2 প্লাস 1। আমরা ক্যালকুলেশন শেষ করেছি 36, অর্থাৎ 1800 সংখ্যাটিতে ভাজকের সংখ্যা 36 এবং ভাজকগুলোর সমষ্টি। তাহলে একই প্রক্রিয়ায় 2 এর পাওয়ার আমাদের কত ছিল 3, 3 প্লাস 1 সূত্রে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 3 এর পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, 5 এর পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। তোমরা চেষ্টা করলে সবাই পারবে। অর্থাৎ ভাজকগুলোর সমষ্টি 6045। দেখাও যে 8128 একটি যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা দেখানোর জন্য আমাদের কি বের করতে হবে, সংখ্যাটিকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে তোমরা 8128 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6 ইন্টু 127। এখানে এটিকে আবার যদি আমরা ভাজকের সমষ্টি নির্ণয় করি 2 এর পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এইটুকু সূত্রে প্রয়োগ করছি। এখানে লিখছি 127 এর পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 127 মাইনাস 1। তোমরা ইচ্ছা করলে এই 127 যদি এটি মনে করো মৌলিক সংখ্যা, তাহলে এটাকে তোমরা লিখতে পারো এখানে 127 প্লাস 1। তাহলে আমরা এখানে পেলাম 16256। এই 16256 কে আমাদেরকে লিখতে হবে 8128, কারণ আমাদের সিগমা 8128 আছে। তাহলে এই 8128 এইটিকে 8128 2 ইন্টু 8128, তাহলে এটাকে লিখতে পারবো একটি যোগসিদ্ধ সংখ্যা। যেহেতু টোয়াইস n, সিগমা n ইকুয়াল টোয়াইস n, তাহলে n একটি যোগসিদ্ধ সংখ্যা, এখানে n 8128। দেখাও যে 30240 একটি 4 যোগসিদ্ধ সংখ্যা। একই প্রক্রিয়ায় আমরা এটিকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা তোমাদের মতন করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবে। এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 3 কিউব ইন্টু 5 ইন্টু 7। তাহলে আমরা প্রথমে দেখব যে সিগমা n বের করার চেষ্টা করব। সিগমা n অর্থ হচ্ছে সিগমা 30240। এখানে 2 এর পাওয়ার 5 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। এখানে 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে উৎপাদকের সমষ্টি হবে 5 প্লাস 1। এখানে 7 একটি মৌলিক সংখ্যা, 7 প্লাস 1। তোমরা যদি মনে করো এভাবে লিখবা 5 এর পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, 7 এর পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1, এভাবেও ক্যালকুলেশন করতে পারো। তো এটি সহজ একটি প্রক্রিয়া। এখন এটিকে আমরা নির্ণয় করেছি
এখন আমাদের সম্পর্ক তৈরি করতে হবে 30,240-এর সাথে। তাহলে এই সংখ্যাটিকে প্রথমে 30,240 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে নিয়েছি, আমাদের ভাগফল আসছে 4। তাহলে আমরা লিখতে পারি 4 × 30,240, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 30,240 একটি 4 যোগসিদ্ধ সংখ্যা। 4 যোগসিদ্ধ সংখ্যা আমরা সংজ্ঞাতে দেখে আসছিলাম কে যোগসিদ্ধ সংখ্যা, এখানে কে এর মান 4, তাহলে 4 যোগসিদ্ধ সংখ্যা। দেখাও যে 1184 এবং 1210 সংখ্যাদ্বয় সুহৃদ যুগল। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা প্রথমে যে কাজ করব, 1184 এটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব 2 টু দি পাওয়ার 5 × 37, এটাকে উৎপাদকের সমষ্টি নির্ণয় করব 2 টু দি পাওয়ার 5 + 1 - 1 ডিভাইডেড বাই 2 - 1। 37 মৌলিক সংখ্যা, তাহলে এর উৎপাদকের সমষ্টি 37 + 1 সূত্রের প্রয়োগ করেছি। এখন ক্যালকুলেশন শেষ করব, তাহলে আমাদের কত আসে 2394। কিন্তু আমাদেরকে একটি সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আমাদের দুইটি সংখ্যা এম আর এন, 1184 এবং 1210 দিয়ে আছে, আমরা 1184-কে যদি মনে মনে এম ধরি এবং 1210-কে এন ধরি, তাহলে আমাদেরকে দেখতে হবে এই 2394 এম প্লাস এন আকারে লেখা যায় কিনা। 1184 + 1210 এই আকারে লেখা যায়। এখন আমরা সিগমা এন অর্থাৎ 1210-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিব। 1210 সমান লেখা যায়, এটাকে যদি আবার আমরা উৎপাদকের সমষ্টি নির্ণয় করি, 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে উৎপাদকের সমষ্টি 2 + 1, 5 একটি মৌলিক সংখ্যা, 5 + 1 আর 11 এর পাওয়ার আছে 2, তাহলে এটাকে সূত্রের প্রয়োগ করে যদি 11 এর পাওয়ার 2 + 1 - 1 ডিভাইডেড বাই 11 - 1 তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 2394। এটির সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এম প্লাস এন এ আকারে লিখতে হবে। সমীকরণ 1 আর 2 যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব সিগমা 1184 সমান সিগমা 1210 ইকুয়াল 1184 যোগ 1210, অর্থাৎ সিগমা এম ইকুয়াল সিগমা এন ইকুয়াল এম প্লাস এন। তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল করলো, তাহলে আমরা বলতে পারি সংখ্যাদ্বয় সুহৃদ যুগল। অয়েলার ফাই ফাংশন। অয়েলার ফাই ফাংশন কাকে বলে? মনে করি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a 1 2 3 n এর একটি সেট, যদি b আর একটা সেট যেখানে x belongs to a, x a থেকে আসবে এবং x ও n এর গসাগু যদি 1 হয়, x এবং n এর গসাগু এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় গসাগু যদি 1 হয়, তবে বি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ নাম্বার অফ বি সেটে যতগুলি এরকম গসাগু 1 পাবো এরকম সংখ্যাকে ফাই এন দ্বারা প্রকাশ করা হয়। এই ফাই এনকে অয়েলার ফাই ফাংশন বলা হয়। যেমন আমি একটি উদাহরণ আমার মতন করে লিখছি 8কে আমরা লিখতে পারি 1,8, তাহলে এর গসাগু 1, 2,8 গসাগু 2, 3,8 গসাগু 1, 4,8 গসাগু 4, 5,8 গসাগু 1, 6,8 গসাগু 2, 7,8 গসাগু 1, 8,8 গসাগু 8, অর্থাৎ কি আমরা এখান থেকে যে 8 এই সংখ্যাটির পূর্ববর্তী সকল সংখ্যা এবং 8 সহ যে সংখ্যাগুলির কম্বিনেশন আকারে লেখা যায় লিখে গসাগু নির্ণয় করেছি। এদের ভিতর এই একবার গসাগু 1, এই একবার 2 বার, এই একবার 3 বার, এই একবার 4 বার, তাহলে 4 বার আমরা গসাগু 1 পেয়েছি। তাহলে আমরা একটু দেখি এখন যে ফাই 8 অয়েলার ফাই ফাংশন লেখারে ফাই 8 ইকুয়াল টু 4। তাহলে তোমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম নির্ণয় করতে পারবে 5 8 4 5 4 2 5 7 6। তোমরা একটু চেষ্টা করে দেখবে, যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তো সহজ। তাহলে আমরা এরকম লিখতে পারবো 1 7 2 7 3 7 4 7 5 7 6 7, এর প্রত্যেকটিতে কি গসাগু 1 আর 7 7 তার গসাগু হচ্ছে 7, তাহলে প্রত্যেকের গসাগু 1 এরকম 6 বার আছে, তাহলে 5 7 ইকুয়াল 6। কিছু থিওরাম আছে, যদি n belongs to p মৌলিক সংখ্যা হয় তবে ফাই p অয়েলার ফাই ফাংশনে ফাই p অ্যান্সার হচ্ছে p - 1। একটু আগে আমরা দেখে আসলাম ফাই 7 ইকুয়াল টু 6, তাহলে 7 মৌলিক সংখ্যা ছিল, 7 - 1 6 ছিল। এখন ফাই 17 কি মৌলিক সংখ্যা, তাহলে 17 - 1 16। ফাই 5 মৌলিক সংখ্যা, 5 - 1 4। যদি p belongs to ন্যাচারাল নাম্বার একটি মৌলিক সংখ্যা হয় তবে ফাই p টু দি পাওয়ার n ইকুয়াল p টু দি পাওয়ার n ইন্টু 1 - 1 বাই p। এটি দিয়ে তোমরা যে কোনো যৌগিক সংখ্যাকে সমস্যার সমাধান করতে পারবে। ফাই 9কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3 এর স্কোয়ার, তাহলে p টু দি পাওয়ার n, তাহলে 3 এর স্কোয়ার 1 - 1 বাই p। এখানে p কত 3, p অর্থ প্রাইম নাম্বার বেজের p, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা 9 ইন্টু এখানে ক্যালকুলেশন করলে 2/3,
আমরা যদি এটি করি 6, তাহলে ফাই এন ইকুয়াল 6। এরকম করে যে কোনো যৌগিক সংখ্যার ক্ষেত্রে তুমি সূত্রের প্রয়োগ করতে পারবে। আমরা ফাই 378 এবং ফাই 7865 এটি নির্ণয় করব। এটি যদি আমরা প্রথমে যেভাবে সংজ্ঞায় দেখে আসি সেভাবে নির্ণয় করতে যাই তাহলে সারাদিনেও আমাদের শেষ হবে না, কিন্তু আমরা যদি সূত্রের মাধ্যমে প্রয়োগ করি তাহলে আমাদের তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করব। তাহলে প্রথম যে কাজটা 378 সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। এখন এই জায়গার থেকে আমরা সূত্রের প্রয়োগ করেছি ফাই 378, তাহলে 378 পি টু দি পাওয়ার এন একবারে লিখেছি 378। এবার সূত্রে 1 - 1/p, এখানে p1 হচ্ছে 2, p2 3, p3 7, 1 - 1/p1, 1 - 1/p2 ইন্টু 1 - 1/p3। আবারও বলি p1 হচ্ছে 2 বেসগুলি, p2 হচ্ছে 3 এবং p3 হচ্ছে 7। তোমরা ক্যালকুলেশন শেষ করবে, ক্যালকুলেশন শেষ করলে আমাদের কত আসে 108। এখন আমরা আরেকটি যে অংশ আছে সেই অংশটুকু দেখব। 7865কে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, এরপর ফাই 7865কে লিখেছি 7865 ইন্টু 1 - 1/p1 ইন্টু 1 - 1/p2 ইন্টু 1 - 1/p3। এখানে p1 5, p2 11, p3 13। ক্যালকুলেশন শেষ করেছি 5280। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যে কাজটি করবে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করবে এবং কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের ভালো লাগবে। এরপর যদি তোমরা সমস্যা বোধ করো তাহলে অবশ্যই আমাকে ফোন করবে অথবা কমেন্ট লিখবে, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।